রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শীতকালীন সবজির বৈচিত্র্য থাকে সব থেকে বেশি। এই সময় বাজারে প্রচলিত সবজির পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত সবজিও দেখতে পাওয়া যায়। বাজারে ভালো চাহিদা এবং অন্যান্য সবজির তুলনায় লাভ বেশি, একথা মাথায় রেখে পুরাতন মালদা ব্লকের নেমুয়া গ্রামের কৃষক দেবকুমার বল্লভ ফুলকপি, বাঁধাকপির পাশাপাশি অপ্রচলিত সবজি ব্রোকলির চাষ করছেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ব্রোকলির চাষ করে আসছেন। এখন তিনি তার ব্রোকলি বাজারজাত করছেন। তিনি তার অভিজ্ঞতার কথা, ব্রোকলি চাষের কথা সবটাই জানালেন আমাদের। আমি প্রতি বছরই সবজি চাষ করি, তার ভিতরে ব্রোকলি একটা অন্যরকম ফসল। এই ফসলটা বর্তমানে বেশ ভালো ডিমান্ড, এর পুরোটাই সবুজ থাকে, যার জন্য এই কপিটা, ব্রোকলিটা খাওয়ার পক্ষে খুব ভালো। এই কপিটা অন্য কপির থেকে লাভজনক কম নয়, এটা অন্য কপির থেকে লাভজনক বরঞ্চ বেশি। এটা পিস হিসাবে 14 টাকা 15 টাকা এরকম পিস পাইকারি রেট হিসাবেই বিক্রি হয়ে যায়। এই ব্রোকলিটা অন্য কপির যেভাবে চাষ হয় এটাও ঠিক সেই একই পদ্ধতিতে চাষ হয়, তবে এটা অন্য যে কপিগুলো, বাঁধাকপি, ফুলকপি, তাদের থেকে এর রোগ পোকার আক্রমণটা কম হয় এবং এর প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যার জন্য এটা আমি কয়েক বছর থেকেই চাষ করছি। এটা 1 বিঘায় মোটামুটি 4.5 থেকে 5 হাজার গাছ বসানো যায় এবং এর বিক্রিটাও ভালো, 10 থেকে 12 টাকা পিস আরামে বিক্রি হয়ে যায়। এর খরচ মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে যায়। 20-25 হাজার টাকা লাভ থাকে এটা 1 বিঘায়। আশ্বিন মাসের শেষের দিকে লাগিয়েছি এটা, এখন মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, এখন পুরোপুরি কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা অন্য ফুলকপি টপি যে চাষের মতনই এটা তেমন চাষ হয় না, অল্প সংখ্যক কৃষকই এটা চাষ করে। এটা কিছুটা করে যদি এই ব্রোকলির চাষ করে তাহলে মনে হয় লাভের অঙ্কটা আরও অনেক ভালো দাঁড়াবে এবং প্রত্যেকটা কৃষকের সব রকমের কপি যখনই থাকবে তখন সেখানে পাইকারের আমদানিটাও ভালো হয়। এই সুবিধা দেখে আমি আমার জমিতে ব্রোকলি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব রকমই চাষ করি। একরকম কপি হলে বাজারে আমদানির যেরকম বেশি সম্ভাবনা থাকে, ভ্যারাইটিস কোয়ালিটি থাকলে সেটা অল্প অল্প থাকে এবং মার্কেটজাত করতেও সুবিধা হয়, বিক্রি করতেও সুবিধা হয় এবং পাইকারদেরও সুবিধা হয় যে এক জায়গায় গিয়ে নানান রকমের মাল পাওয়া যায়। এটা একটা বিশেষ সুবিধাজনক দিক। আমি এবছরও মোটামুটি 7-8 কাঠা জায়গা ব্রোকলির চাষ করেছি। আমি প্রত্যেক বছরই এটা মোটামুটি করি। 8-10 বছর থেকে আমি ব্রোকলির চাষ করছি। অন্য কপি যেরকম আমি চাষ করেছি, অন্য কপিতে যে ধরনের খরচ এটাও ঠিক সেই একই খরচ, কিন্তু এটাতে ফুলকপি টপি যেরকম যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। এটা একটা এর বাড়তি গুরুত্ব, যার জন্য আমি সবসময় এই চিন্তা ভাবনা করে আমি এই ব্রোকলিটার চাষ করছি। এবছর 7-8 কাঠা জায়গা লাগিয়েছি, আগামীতে হয়তো এটা আর একটু বাড়িয়ে 15 কাঠা কি 1 বিঘা এই ধরনের লাগাবো। পান একটি দীর্ঘমেয়াদী ফসল। আমাদের রাজ্যে বরজের ছাউনিতে আর্দ্র পরিবেশে পানের চাষ করা হয়। ঠিকমতো যত্ন না করলে পানে নানা রকম রোগ দেখা যায়। শীতকালে পানের পরিচর্যা কিভাবে করলে বরজে রোগ জ্বালার উপদ্রব কম হবে সেই বিষয়ে জানাচ্ছেন বারাসত ব্যারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। পান বরজ কিন্তু বাংলায় বহু বছর ধরে চলে আসছে এই পান চাষের পদ্ধতি বরজ করে, কিন্তু সম্প্রতি এই শেড নেট করে ছাউনি ঘর করে সেখানে পান বরজ তৈরি করা, এটা মূলত যে রোগ পোকার হাত থেকে পান গাছকে একটু রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা কার্যকরীভাবে এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে কৃষক বন্ধুরা লাভবান হচ্ছেন। কিন্তু শুধুমাত্র শেড নেট দিলেই যদি দায়িত্ব শেষ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে শীতকালে প্রত্যেকটা মরশুমে কিন্তু তার কিছু কিছু সমস্যা দেখা দেবে। ঠান্ডার মধ্যে যে পান বরজ যে গরমটা রাখা, তাপমাত্রা যাতে একটু বেশি থাকে সেটা ধরে রাখা শেড নেট অতটা পারে না। সেই জন্যে
তার উপরে যদি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে অনেকখানি সেই গরমটা ধরে রাখা সম্ভব হয়। আবার সাইডে বা ধারে যে ঘেরাটা দেওয়া হয় সেটাও ওই শেড নেট দিয়ে করার ফলে সেখান দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে পান গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে, বরজের ক্ষতি করতে পারে। সেই জন্যে সেখানেও কিন্তু ওই সাদা পলিথিন দিয়ে ঘিরে দেওয়া দরকার। তারা ভেতরেই খড়ের একটা বিকল্প ছাউনির ব্যবস্থা করে, যার ফলে অনেকখানি তাপমাত্রা ধরে রাখা যায়। কিন্তু খড়ের ছাউনি দিলে আবার যেটা হয়, অনেকখানি আলোর ঘাটতি হয়। যদিও সেই আলোর ঘাটতিটা খুব বড় ব্যাপার নয়, কেন কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঠান্ডায় পানের বৃদ্ধি ভালো হবে না এবং রোগের সমস্যা বাড়বে, পোকার সমস্যা বাড়বে। পানের কিছু রোগ এবং পোকার সমস্যা শীতকালে এসে যায়। পোকার ক্ষেত্রে আমরা দেখি সাদামাছি, কালোমাছি এবং মাকড়। সাদামাছি, কালোমাছি পাতার নিচের দিকে থাকে, পাতার রস শোষণ করে খায়। খাওয়ার পরে যেটা লক্ষণ প্রকাশ পায় সেটা অনেকটা রোগের মতনই এবং পানগুলো বাজার দর কমিয়ে দেয়। মাকড় এবং সাদামাছি, কালোমাছির লক্ষণ প্রায় একই, শুধুমাত্র মাকড় আক্রান্ত পাতা অনেকটাই কুঁকড়ে যায় বা কুঁচকে যায়, আর সাদামাছি বা কালোমাছি আক্রমণে সেটা হয় না। এবং নিয়ন্ত্রণের জন্যে নিম তেল 10,000 ppm অ্যাজারেটিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মাঝে মাঝে স্প্রে করা এবং তামাক পাতার নির্যাস মাকড়ের জন্য খুব ভালো কার্যকরী। পানের পাতা যেহেতু খুবই পিচ্ছিল, সেই জন্য আঠা জাতীয় পদার্থ অবশ্যই মেশাতে হবে। যে কোনো স্প্রের ক্ষেত্রে, সে অনুখাদ্য স্প্রে করা হোক বা রোগের জন্য স্প্রে করা হোক বা পোকার জন্য স্প্রে করা হোক না কেন, সবসময় আঠা জাতীয় পদার্থ মেশানো দরকার। জৈব উপায়ে রিঠা ভিজিয়ে সেই রিঠার যে নির্যাস সেটা জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর রাসায়নিক হলেও শ্যাম্পু বা জেন্টিল, ইজি এই জাতীয় যে সমস্ত নরম তরল সাবান সেইগুলো কিন্তু মিশিয়ে এই আঠার ব্যবস্থাটা করা সম্ভব। এছাড়া ভাঁজ দেওয়ার পরে এই শীতকালে বিভিন্ন রকম গোড়া পচা রোগের সম্ভাবনা থাকে, সেই জন্যে গোড়ার মাটি অবশ্যই শোধন করা দরকার। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো জীবাণু এবং ছত্রাকের নিয়ন্ত্রণের জন্য জৈব যদি ব্যবহার করা হয় তাহলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। ভেজা গোবর সার বা খামারের সার বা ভার্মিকম্পোস্ট সারের সাথে যদি এই জাতীয় রোগনাশকগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রোগের মধ্যে আমরা দেখেছি কালো আঙ্গারি বলে একটা রোগ হয়, পাতায় কালো কালো ছিটছিট দাগ হয়, পরবর্তীকালে সেটা দাগগুলো বেড়ে পুরো পাতাটা কালো হয়ে পচে যায় এবং সেটা কাঠকয়লার মতন রং ধারণ করে। অনেক সময় এটা পাতার বোটা এবং কাণ্ডেও আক্রমণ ঘটায়। রোগ নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস দিয়ে গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া এবং তা সত্ত্বেও যদি রোগ দেখা যায় সেক্ষেত্রে এই সর্বাঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইডোমর্ফ 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শীতকালে পানের বৃদ্ধি অনেকখানি কমে যায়, পরিবেশগত কারণেই তারা ঠিক মতন খাবার সংগ্রহ করতে পারে না এবং বৃদ্ধি হয় না। যেহেতু শেকড় থেকে বেশি পুষ্টি টানে না, সেহেতু গাছের পাতায় যদি 19-19-19 জাতীয় যে পাতা স্প্রে করার সার স্প্রে করা যায় তাহলেও কিন্তু সেখানে অনেকখানি ভালো কাজ হবে। অনুখাদ্যের মধ্যে বিশেষ করে জিঙ্ক এবং বোরন এই দুটো যাতে স্প্রে করা যায় সেটাও নজর দিতে হবে। আর যে পান বরজের মধ্যে যেন আগাছা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা হয়। যে সমস্ত রোগগ্রস্ত গাছ থাকে, পাতা থাকে, সেগুলোকে বরজে না জমিয়ে পচিয়ে সেটা যদি পান বরজের বাইরে নিয়ে গিয়ে সার গর্তে পচিয়ে নষ্ট করা হয় তাহলে রোগটা নিয়ন্ত্রণ করা অনেকখানি সহজ হবে। আগাছা থেকেও কিন্তু রোগ ছড়ায়, আগাছাগুলো নিয়ন্ত্রণ করে তুলে ফেলে দিতে হবে পান বরজ থেকে। যে সমস্ত ক্ষেত্রে কৃষকদের এই ধরনের শেড নেট নেই, স্বাভাবিক নিয়মে যে পান বরজ তারা করেন খড়ের ছাউনি দিয়ে, সেক্ষেত্রে শীতকালে ছাউনি ঘন করে দিতে হবে এবং ধারের যে বেড়া বা ঘেরা সেগুলোকে ঘন করে দিতে হবে যেন ঠান্ডা বাতাস বেশি না ঢুকতে পারে। প্রয়োজনে তার চারিদিক দিয়ে এবং উপর দিয়ে পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে, ঘেরা দিতে হবে, যাতে এই বাতাস চলাচলটা ব্যাহত করা যায়। তাহলে ভেতরের যে উষ্ণতা সেটা অনেকখানি ধরে রাখার ফলে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে যে বৃদ্ধির সমস্যা সেটা থেকে পান বরজকে রক্ষা করা সম্ভব হবে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন।
নদিয়া জেলার রানাঘাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন তাপস দেবনাথ। তিনি কোয়েল পালনের বিষয়ে জানতে চেয়েছেন। পোল্ট্রি শিল্পের বৈচিত্র্যে কোয়েল পালনের কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। এই পাখির মাংসে হাড়ের পরিমাণ খুব কম এবং কম সময়ের মধ্যে বিক্রি করা যায়। কোয়েলের মাংসে কোলেস্টেরল কম থাকে, তাই অনেকেই কোয়েল পছন্দ করেন। বাণিজ্যিকভাবে যে কোয়েল পালন করা হয় সেটি হলো জাপানি কোয়েল। এর জনপ্রিয় একটি বিদেশি জাত হলো বব হোয়াইট। এই জাতের কোয়েল মাংসের জন্য চাষ করা হয়। উত্তরপ্রদেশের বেরিলিতে রয়েছে সেন্ট্রাল এভিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান থেকে কোয়েলের কয়েকটি জাত উদ্ভাবিত হয়েছে। সেগুলো হলো ক্যারি উত্তম, ক্যারি পার্ল, ক্যারি শ্বেতা, ক্যারি উজ্জ্বল, ক্যারি ব্রাউন, ক্যারি সুনহেরি। চাষের জন্য এই সব জাতগুলোকে বেছে নিতে হবে। এর মধ্যে ক্যারি উত্তম জাতটি ব্রয়লার হিসাবে অর্থাৎ মাংসের জন্য পালন করা হয়। 4 সপ্তাহের মধ্যেই এর ওজন হয়ে যায় 150 গ্রামের মতো, আর 5 সপ্তাহ বয়সে ওজন দাঁড়ায় 240 গ্রাম। এবারে কোয়েল পালনের কয়েকটি সুবিধার কথা বলা যাক। কোয়েল পালনে জায়গা খুব কম লাগে। একটি ব্রয়লার মুরগি পালনে যে পরিমাণ জায়গা লাগে সেই জায়গায় ডিপ লিডার পদ্ধতিতে 5টি কোয়েল পালন করা যায়। সাধারণভাবে কোয়েল পালন করা হয় খাঁচার মধ্যে। সেক্ষেত্রে 4 বা 5টি তাকে খাঁচা যদি করা হয় তাহলে এই পাখি পালনে জায়গা সত্যিই অনেক কম লাগবে। কোয়েল বেশ কষ্ট সইতে পারে এবং এর রোগ বালাই খুব কম, তাই ওষুধের খাতে খরচ নেই বললেই চলে। মাংসের জন্য চাষ করলে 5 সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যায়। এর ডিম মুরগির মতোই পুষ্টিকর। ডিম পাড়া কোয়েল 6 থেকে 7 সপ্তাহ বয়স থেকেই ডিম দিতে শুরু করে। বছরে একটি কোয়েল 280টি পর্যন্ত ডিম দেয়। এই পাখি পালনে খাদ্যের খরচ খুব কম। স্থানীয় চাহিদা যদি থাকে তাহলে ব্রয়লার মুরগি পালকেরাও কোয়েল পালন করে দেখতে পারেন। কোয়েলের বাচ্চা পেতে আপনাকে এলাকার কাছাকাছি রাজ্য সরকারের পোল্ট্রি খামারে অথবা কলকাতা টালিগঞ্জে যে পোল্ট্রি খামার রয়েছে সেখানে যোগাযোগ করুন। এ রাজ্যে যে সমস্ত ফুলের চাষ হয় তার মধ্যে অন্যতম হল রজনীগন্ধা। এই ফুলের সিঙ্গেল শ্রেণীর জাতগুলো নিমাটোডের আক্রমণ বেশি হয়, কিন্তু এখন চাষিদের হাতে এসে গিয়েছে এই ফুলের প্রজ্জ্বল নামে একটি হাইব্রিড জাত, যেটি নিমাটোডের আক্রমণ সহনশীল। এই জাতের রজনীগন্ধা চাষ করেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের প্রগতিশীল চাষী সজল বিশ্বাস। তিনি 1 বিঘা জমিতে রজনীগন্ধা চাষ করেছেন। তিনি তার অবলম্বন করা চাষের পদ্ধতির বিষয়ে জানালেন। রজনী চাষ করি। লাগানোর সময় আমরা খোল দিই, প্রতিটা জমিতে প্রায় খোল দিই, গোবরের সার দিই। 1 বিঘাতে 2 বস্তা করে খোল দিই এবং গোবরের সার প্রায় 2 গাড়ি থেকে 3 গাড়ি গোবরের সার দেওয়া হয়, জমিটা যাতে জৈব শক্তি বৃদ্ধি পায় এবং ফলনটা ভালো পায়। এরপরে লাগানোর 1 মাসের মধ্যে আমরা রাসায়নিক সার ইউজ করি, সেটা অনেক সময় সুফলা দিই, 10-26 দিই। তো আমরা সেটা পর্যায়ক্রমে দিই। তারপরে যখন গাছ দেখাচ্ছে গাছ দুর্বল আছে তখন আমরা ইউরিয়াও ইউজ করি। এছাড়া পটাশ দিই গাছ শক্ত করার জন্য। যখন পরিমাণ 1 বিঘাতে মোটামুটি 1 বস্তা পটাশ দেয়, মানে 50 কিলো পটাশ দেওয়া হয় 1 বিঘাতে, 2 থেকে 2.5 কিলো করে। তো বছরে এরকম পর্যায়ক্রমে 5 থেকে 7 বার সার দেওয়া হয়। এরপর ওষুধও দেওয়া হয়, যখন দেখা যাচ্ছে জমিতে পোকা লেগেছে তখন পোকার ওষুধ দেওয়া হয়। এছাড়া আমরা জমিতে ফ্রডক্স দিই যেন উই পোকায় ফুল গাছে ক্ষতি না করে এবং শিকড়টা ভালো করে। এছাড়া আমরা অনুখাদ্য দিই ফুলে ফলনটা বেশি পাওয়ার জন্য। তারপরে মাসে আমরা 5টা থেকে 6টা দিই। গেলবার আমার 1 বিঘা রজনী ছিল, তাতে আমার 1 থেকে 1.5 লাখ টাকা বেচা কেনা হয়েছিল। এবং আগাছা বছরে 8 থেকে 10 বার পরিষ্কার করতে হয় এবং জমি সবসময় পরিষ্কার রাখতে হয়। লাগানো থেকে শুরু করে আমরা প্রথম অবস্থায় মাসে 4টে করে সেচ দিই এবং যখন ফুল আসে তখন মাসে 6টা সেচও কখনো কখনো দিতে হয়। যখন অতিরিক্ত খরা থাকে, বৃষ্টি অনেক সময় অনির্দিষ্টকালের জন্য থেকে হয় না, তখন আমাদের মাসে 6টা সেচ দিতে হয়। তো আর আগাছা পরিষ্কার বলতে আমাদের মাসে একবার করে আগাছা পরিষ্কার করতে হয় জমিতে। এবং আগাছা পরিষ্কার না করলে জমিতে সাপের উপদ্রব হয়, তখন ফুল তোলা সমস্যা হয়। কারণ যখন লাগানো হয় তারপরে মোটামুটি 2 থেকে 2.5 মাস পরে স্টিক বের হয় এবং সব গাছে তো একবারে বের হয় না এবং আস্তে আস্তে 2-একটা ইয়ে হয়। যখন পুরো ধরা আসে তখন 1 বিঘাতে মোটামুটি 15 থেকে 20 কিলো করে প্রথম অবস্থায় আসে এবং যখন পুরো ভালো করে গাছ জমাট হয়ে যায় এবং পুরোপুরি ধরা পাতে তখন 1 বিঘাতে 25-30 কিলো, অনেক সময় কিংবা 40 কিলো হয়ে যায়। অনেক সময় এটা একদিনে 1 বিঘাতে 30 থেকে 40 কিলো হয়ে যায়। স্টিক ধরা পাতলে মোটামুটি একটা স্টিক থেকে 15 থেকে 20 দিন আমরা ফুল তুলি। তো আবার এই স্টিকটা যখন ফুরিয়ে যায় তখন আমরা স্টিকগুলোকে ভেঙে জমির বাইরে করে দিই এবং ওখান থেকে আবার 1-1.5 মাসের মধ্যে আবার নতুন করে পোয়া ছেড়ে স্টিক বের হয়। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে ফুল তুলি এবং বছরে 1 বিঘা জমিতে 30 থেকে 40 হাজার টাকা খরচা আছে। ঠিক আছে, এবার এখানে যদি ভালো দাম পাওয়া যায়, 2-1 মাস ভালো দাম পেলে এখানে 1 থেকে 1.5 লাখ টাকা বেচা কেনা হয়
এটা এবং আমাদের মাঠে বেশিরভাগ চাষি এই চাষের সঙ্গে যুক্ত। এই পূজ্জল ফুল এবং এছাড়াও অন্যান্য চাষ আছে, যেমন গাঁদা ফুলের চাষ আছে, জবার চাষ আছে এবং অন্যান্য শাকসবজির চাষ আছে। তার মধ্যে এই ফুলটা খুবই বেশি পরিমাণে চাষ হয় এবং এটা সারা বছরই হয় এবং লাভজনক চাষ এবং এতে খরচা মোটামুটি খুব একটা বেশি না এবং এর উপর নির্ভর করে আমাদের আর্থিক সচ্ছলতা। আগে আমরা দেশি যেটা ফুলটা ছিল, দেশি রজনীটা লাগাতাম, কিন্তু সেটা অনেক সময় দেখা যাচ্ছে শীতের সময় জল এবং সার বেশি হলে সাহেব হয়ে যেত, তো সেটা অতটা ফলনও ছিল না, কিন্তু খরচা অনেকটা বেশি ছিল। এখন এই পূজ্জল ফুলটা নতুন করে চাষ শুরু হয়েছে এবং এই ফুলটায় অতটা রোগ হয় না এবং সারা বছরই ফুল হয় এবং এটা এক বিঘাতে ফলনও বেশি হয় 30 থেকে 40 কিলো মোটামুটি ভালো ধরা পাতলে এবং একবার ধরা পাতা শুরু হলে ভালো ট্রিটমেন্ট নিলে 1 বিঘা জমিতে 5-6 মাস খুব ভালো বিক্রি করা যায়। বিশেষ মোটামুটি আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই ফুলের খুবই একটা লাভজনক, বাজারটা ভালো থাকে, তো তখন চাষির একটু প্রফিট হয়। আমরা প্রতিদিনই বিভিন্ন শাকসবজি, ফলমূল, মশলা ইত্যাদি খেয়ে থাকি। এই সমস্ত ফসলগুলোর একটা নির্দিষ্ট পুষ্টি মূল্য রয়েছে। আজ আপনাদের সামনে একটা পরিচিত ফসলের পুষ্টিগুণ তুলে ধরা হচ্ছে। আমাদের রাজ্যে বিভিন্ন রকমের কলার চাষ হয়। স্থানীয় প্রজাতি হিসেবে আমাদের রাজ্যে চাঁপা, কাঁঠালি, বর্তমান প্রভৃতি কলার চাষ করা হয়। পাকলে এইসব কলার খোসা হলুদ হয়। আবার উন্নত জাত হিসেবে রোবাস্টা, ক্যাভেন্ডিশ প্রভৃতি জাতের কলাও চাষ করা হয়। এই প্রজাতির খোসা পাকা অবস্থাতেও সবুজ থাকে। এখন আবার বেশি ফলনদায়ী টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা G9 জাতের কলার চাষ করা হচ্ছে। এছাড়াও লাল খোসা বিশিষ্ট কলা অর্থাৎ রেড বানানার চাষও বেড়েছে। কলা যে একটি পুষ্টিকর ফল, এ কথা সকলেরই জানা। এতে থাকে প্রচুর পরিমাণে বিপাকীয় শক্তি, ফ্যাট থাকে না বললেই চলে, আর থাকে সামান্য পরিমাণে প্রোটিন। এই ফলটি বিভিন্ন ধরনের ভিটামিনে সমৃদ্ধ। এতে থাকে ভিটামিন বি এবং যথেষ্ট মাত্রায় ভিটামিন সি। এছাড়াও ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়ামের মতো খনিজ পদার্থের উপস্থিতি কলাকে পুষ্টিকর ফল হিসেবে পরিচিতি দিয়েছে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।